নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সৌরদীপ অধিকারী, মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত ও অশেষ ধন্যবাদ জানাই এই অনন্য সাংস্কৃতিক সন্ধ্যায় গৌড়ীয় নৃত্যের আবহ সঙ্গীত শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমাদের আজকের এই অনুষ্ঠান সত্যি এক আন্তরিক আহ্বান। শতাব্দী প্রাচীন গৌড়ীয় নৃত্যকলা এবং তার সঙ্গীতের ঐশ্বর্য আমরা আজ অনুভব করতে চলেছি এক বিশিষ্ট মানুষের সান্নিধ্যে। তিনি শুধু একজন শিল্পী মাত্র নন, একজন জীবন্ত প্রতিষ্ঠান। মাননীয় অয়ন মুখার্জি মহাশয়, এমটেক রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ডিগ্রিধারী এবং বর্তমানে এমবিএ অধ্যয়নরত, কিন্তু যন্ত্রবিদ্যার কষাগার পেরিয়ে তিনি হৃদয়ের ভাষা খুঁজে পেয়েছেন নৃত্য ও সঙ্গীতের ছন্দে। গৌড়ীয় নৃত্যের প্রতি তার অগাধ নিষ্ঠা এবং গৌড়ীয় সঙ্গীতে তার অভূতপূর্ব অবদান তাকে আজকের প্রজন্মের এক উজ্জ্বল নক্ষত্র করে তুলেছে আমাদের সকলের কাছে। তিনি সেই অমূল্য দুই রত্নের সুযোগ্য উত্তরাধিকারী। মাননীয়া প্রফেসর মহুয়া মুখার্জি মহাশয়া এবং পণ্ডিত অমিতাভ মুখার্জির সুযোগ্য পুত্র, যারা গৌড়ীয় নৃত্য সংস্কৃতির প্রবাদ প্রতিম দুই বিশিষ্ট ব্যক্তিত্ব। ভারত থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চ, বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয়ে, কলকাতার উদয়শঙ্কর উৎসব থেকে আমেরিকার সান ফ্রান্সিসকো, মাননীয় অয়ন মুখার্জি মহাশয়ের কীর্তি আজ বহুজাতিক দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছে। তাঁর রচিত গৌড়ীয় আবহ সঙ্গীতের সুর ও তালের মধ্যে দিয়েই যেন বাংলার চিরন্তন রূপ খুঁজে পাই আমরা সবাই। কলাশ্রম আয়োজিত পণ্ডিত বিরজু মহারাজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে কামানি অডিটোরিয়ামে গৌড়ীয় নৃত্যের অনুষ্ঠান করেছেন। কলকাতা দূরদর্শন, সিমলা দূরদর্শন এবং একাধিক চ্যানেলে, একাধিক মিডিয়াতে তিনি উপস্থাপনা করেছেন। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কে গৌড়ীয় মিউজিক ফুল রিসাইটাল পারফরমেন্স, ক্যালকাটা মেডিকেল কলেজে মিউজিক অফ বেঙ্গল বিষয়ে লেকচার দিয়ে সকলকে মুগ্ধ করেছেন। ২০০৭ সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এবং নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স প্রদত্ত ডক্টর মনমোহন ঘোষ গোল্ড মেডেল, গৌড়ীয় নৃত্য প্রসার সমিতি কর্তৃক প্রদত্ত পণ্ডিত শুভঙ্কর অ্যাওয়ার্ড ইত্যাদি অসংখ্য বহুমূল্য সম্মাননায় বিভিন্ন সময়ে তিনি ভূষিত হয়েছেন। তার ছাত্ররা গৌড়ীয় নৃত্যে জুনিয়র ন্যাশনাল স্কলারশিপ প্রাপ্ত হয়েছেন। এছাড়াও তিনি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে ইলেকট্রনিক্স বিষয়ে লেকচারার ছিলেন। তার মতো একজন গৌড়ীয় নৃত্য সাধক, সঙ্গীতজ্ঞ ও শিক্ষাবিদকে আজ আমাদের মধ্যে পেয়ে আমরা সকলেই অত্যন্ত আনন্দিত এবং আন্তরিকভাবে গর্বিত। সকলে মিলে সাদর উষ্ণ অভিবাদন জানাই শ্রদ্ধেয় অয়ন মুখার্জি মহাশয়কে। ধন্যবাদ। এখন বিশিষ্ট অতিথিকে অনুরোধ করছি ওনার আজকের মূল্যবান অনুষ্ঠান শুরু করার জন্য। অনেক ধন্যবাদ এরকম একটি সুন্দর ইন্ট্রোডাকশনের জন্য। সবাইকে আজকের সন্ধ্যার আমার অভিনন্দন এবং গুরুজনদের প্রণাম, এবং আমার গুরুকে স্মরণ করে
আজকে আমি আমার কিছু অভিজ্ঞতার কথা ভাগ করে নেব, যা এই সুদীর্ঘ কিছু বছর গৌড়ীয় নৃত্যের সাথে পথ চলতে চলতে উপলব্ধি করেছি। গৌড়ীয় নৃত্য বা গৌড়ীয় সঙ্গীত, নৃত্য ও সঙ্গীত অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ আমরা নাট্যশাস্ত্রে যা দেখি তা হচ্ছে সঙ্গীত তিনটি মাধ্যমের মেলবন্ধন: নৃত্য, গীত ও বাদ্য। একে অপরকে ছাড়া কখনোই সঙ্গীত তৈরি হতে পারে না। তো যেরকম গৌড়ীয় নৃত্য প্রাচীন বাংলার এক ঐতিহ্যবাহী শাস্ত্রীয় নৃত্য, তার নতুন করে পুনরুদ্ধারের বা পুনর্গঠনের পিছনে যেরকম কিছু ভিত্তিপ্রস্তর রয়েছে, তেমন ভাবেই গৌড়ীয় সঙ্গীত বা গৌড়ীয় আবহ সঙ্গীত, তারও কিছু ভিত্তিপ্রস্তর রয়েছে। এবং এই গৌড়ীয় নৃত্যের এবং গৌড়ীয় সঙ্গীতের এই ভিত্তিপ্রস্তর, যার উপর দাঁড়িয়ে এই শিল্পকলার এক বাহ্যিক রূপ আপনারা দেখতে পান, তা মূলত চার প্রকার। এক নম্বর, গুরু পরম্পরা লোকায়িত আর্ট ফর্ম। দু নম্বর, শাস্ত্র গ্রন্থ। তিন নম্বর, সাহিত্য। এবং চার নম্বর, স্থাপত্য ও শিল্পকলা। তো এই গৌড়ীয় সঙ্গীত বা গৌড়ীয় নৃত্য এই চারটি পিলারের উপর দাঁড় করেই আজকে আপনাদের সামনে প্রতিষ্ঠিত। এই চারটে পিলার সম্বন্ধেই আমার অভিজ্ঞতা আপনাদের সাথে আজকে শেয়ার করব। শুরু থেকে যদি আমরা দেখি, ভারতীয় নৃত্যগীতের যে আদি গ্রন্থ, যাকে পঞ্চম বেদ বলা হয়, ভরতমুনির নাট্যশাস্ত্র, সেখানে ঔড্র মাগধী যে রীতি, তার আন্ডারে এই গৌড়ীয় নৃত্য বা গৌড়ীয় সঙ্গীত দাঁড়িয়ে আছে। গৌড়ীয় সঙ্গীত, গৌড়ীয় গীত, বাদ্য, এই নাট্যশাস্ত্র থেকে পাই চার প্রকারের বাদ্যযন্ত্র আমরা দেখতে পাই। এক নম্বর, ততবাদ্য, যা তন্ত্রী অর্থাৎ তার দিয়ে তৈরি করা হতো। যেরকম বিভিন্ন প্রকারের বীণা, তম্বুরি বীণা, আলাবনী বীণা প্রভৃতি বিভিন্ন ধরনের বীণার কথা আমরা এই নাট্যশাস্ত্রে পাই। তারপর সুশি, মানে উইন্ড ইনস্ট্রুমেন্ট, বাঁশি প্রভৃতির কথা আমরা নাট্যশাস্ত্রে পাই। ঘনবাদ্য, মেটাল, যা ধাতব উপকরণ দিয়ে তৈরি, যেমন করতাল, নূপুর প্রভৃতি। আর আনধ্য বাদ্য, বা যেই বাদ্যযন্ত্র তৈরি হতো লেদার, অথচ চামড়ার বাদ্যযন্ত্র, যেরকম ঢাক, মৃদঙ্গ প্রভৃতি। তো এরকম বিভিন্ন প্রকারের, মূলত চার প্রকারের বাদ্যযন্ত্রের কথা আমরা নাট্যশাস্ত্র থেকে পেয়ে থাকি। তো সেই পথ ধরে যদি আমরা চলতে থাকি, তাহলে আমরা এসে পৌঁছই এই বাংলার পণ্ডিত শুভঙ্কর নামে এক রচয়িতা। পণ্ডিত শুভঙ্কর, যার সঙ্গীত দামোদর এবং শ্রীহস্ত মুক্তাবলী এই দুটো গ্রন্থের উপরে আমাদের গৌড়ীয় নৃত্য বা গৌড়ীয় সঙ্গীত অনেকাংশেই দাঁড়িয়ে আছে, বা পুরো অংশেই দাঁড়িয়ে আছে। কারণ এই দুটো গ্রন্থকে গৌড়ীয় নৃত্যের শাস্ত্র গ্রন্থ হিসাবে ধরা হয়, যেখানে সঙ্গীত
ও নৃত্যের শাস্ত্র, মানে একটা কোডিফাইড ফরম্যাট, সেইটাকে ফলো করা হয়ে থাকে। তো সঙ্গীত দামোদরেও আমরা ঠিক নাট্যশাস্ত্রেরই মতো 4 রকমের বাদ্যযন্ত্রের কথা পেয়ে থাকি, যেরকম তত, সুশীর, ঘন এবং আনদ্র, একই রকম। তো শুরু থেকে নাট্যশাস্ত্র, তারপর পণ্ডিত শুভঙ্কর তার রচিত শ্রীহস্ত মুক্তাবলী, যেটা মূলত নাচের একটা রূপরেখা, তার বর্ণনা দিচ্ছে, এবং সঙ্গীত দামোদর, নাম শুনলেই বুঝতে পারবেন সঙ্গীত দামোদর, যেখানে বাংলার নিজস্ব গীতি এবং তার চলন সম্বন্ধে অনেক কিছু সেখানে ব্যক্ত করা রয়েছে। এছাড়া যদি আমরা সাহিত্যের অঙ্গনে ঢুকি, সেই সাহিত্যের একদম প্রথম থেকে যেমন চর্যাপদ, সেই চর্যাপদেও আমরা বিভিন্ন রকমের বাদ্যযন্ত্রের কথা পেয়ে থাকি। তার একটি উদাহরণ আমি দিতে পারি, হেরুক বীণা। চর্যাপদের পদে এই হেরুক বীণার কথা উল্লেখ আছে। এছাড়া নাথ গীতিকা, নাথ গীতিকায় থেকে আমরা পাই যে নাচন্তি যে গোরখনাথ, মাদলে করি ভর, মাটিতে না পড়ে পদ, আলোক উপর। তো নাচন্তি যে গোরখনাথ, গোরখনাথ নাচছেন কোথায়? মাদলের উপর। তো আমাদের নাথ গীতিকা সাহিত্যেও আমরা এরকম একটা বাদ্যযন্ত্রের বর্ণনা পেয়ে থাকি। আরো রয়েছে এরকম উদাহরণ, যেখানে আমরা বিভিন্ন বাদ্যযন্ত্রের বর্ণনা পেয়ে থাকি, যেরকম বড়ুচন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন। সেখানে পরিষ্কার বলা আছে, বাঁশি বাজাইল যবে কাহ্নে। তো শ্রীকৃষ্ণের যে বাঁশি, তার বর্ণনা বা তার উপমা এই বড়ুচন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন থেকে আমরা পাই। এছাড়া রামচরিত কাব্য থেকে পাই কিঙ্কিনি, তুম্বুরু, বিভিন্ন রকমের বীণা বাদ্যযন্ত্রের কথা। আর্যা সপ্তশতী, সেখানে আমরা পাই বিষ্ণু পঞ্চু বীণা, বিপঞ্চিষ্ণু বীণা, আরো বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের কথা। মঙ্গল কাব্য যদি আমরা দেখি, এটি একটি মানে বাংলা সাহিত্যের একটি বৃহৎ অংশ অধিকার করে রয়েছে এই মঙ্গল কাব্য। বিজয়গুপ্তের মনসা মঙ্গল কাব্যে আমরা পেয়ে থাকি হাসিতে খেলিতে চলিতে রঙ্গ, নন্দী মহাকাল বাজায় মৃদঙ্গ। এরকম একটি আনর্থ বাদ্যযন্ত্রের কথা আমরা এই বিজয়গুপ্তের মনসা মঙ্গলে আমরা পেয়ে থাকি 15th সেঞ্চুরির। টুমু টুমু বলি ডমরু বাজে, এইরকম উপমা, এরকম পদ আমরা বিজয়গুপ্তের মনসা মঙ্গল থেকে পেয়ে থাকি। আরো রয়েছে তালো টঙ্কারিয়া কইল মৃদঙ্গে আহাত, বিশ্বাবসু চিত্রসেন দুই বায়েনরাজ। তো তালো টঙ্কারিয়া কইল মৃদঙ্গে হাত, মৃদঙ্গে আঘাতের পর এরকম দুজনের কথাও আমরা পাচ্ছি, যারা বায়নদার, বাজনদার, যারা এতটাই তাদের কলাতে পারদর্শী ছিলেন যে তাদের উপরে এরকম পদ লেখা হচ্ছে। এছাড়া কেতকাদাস চন্দ্রের মনসা মঙ্গল থেকে আমরা পাচ্ছি এরকম কিছু কথা, করে কাংশ করতাল, বলে ধ্বনি ভাল ভাল, কোটিতে কিঙ্কিনি ঘন বাজে। তো করে কাংশ করতাল, কাঁসার করতাল বাজানো হচ্ছে, এরকম উপমা আমরা পাচ্ছি। কোটিতে কিঙ্কিনি আরেকটি ঘনবাদ্য, তার উপমা আমরা পাচ্ছি। ধর্মমঙ্গল কাব্যে আমরা পাচ্ছি হ্যাঁ, কি বলছেন? আমি কি আমার কথা শোনা যাচ্ছে না? না, শোনা যাচ্ছে। মিউট করে দিন যারা। কন্টিনিউ করুন, কন্টিনিউ করুন, বলুন। ওকে ওকে। ধর্মমঙ্গলকে আমরা পাচ্ছি আগু হয়ে বায়েন মাদলে দিল খা। তো বিভিন্ন এরকম সাহিত্যে, আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস ঘাটলে সেরকম সাহিত্যে মনসামঙ্গল, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল, এরকম বহু কাব্যে আমরা এরকম ইনস্ট্রুমেন্টের বর্ণনা পেয়ে থাকি। আরো আছে মনসামঙ্গল থেকে কঙ্গর মৃদঙ্গ নীলা, উষা মোহন বাসী, নৃত্য করিতে নামিলা রামা পরম রূপসী। তো কঙ্গর মৃদঙ্গ নীলা,
আর উষা মোহন বাসী। তো বাসী আর মৃদঙ্গ সহযোগে সুমধুর নৃত্যের বর্ণনা পাচ্ছি। চণ্ডীমঙ্গলে পাচ্ছি তাতিনি তাতিনি তিনি মন্দিরা মৃদঙ্গ ধ্বনি ঘন বাজে রতন কঙ্কন। ঠিক আছে, তো কিরকম মৃদঙ্গের ধ্বনি তারও বর্ণনা করা আছে, মানে এত ডিটেল। তাতিনি তাতিনি ধিনী মন্দিরা মৃদঙ্গ ধ্বনি ঘন বাজে রতন কঙ্কন হয়ে অতি সবহিত নারদ গায়েন গীত বিনা গুণে তরল অঙ্গুলি। তো বীণার কথাও এখানে পাচ্ছি, বাঁশির কথা পাচ্ছি, ঘনবাদ্যের কথা পাচ্ছি, মৃদঙ্গের কথা পাচ্ছি। শুভঙ্কর সঙ্গীত দামোদরে এর উল্লেখ। তালেন বায়ুতে গীতাং বাদিত্র সম্ভব। তো এই বাদিত্র সম্ভব বাজন, তো এই ধরনের কথা আমরা কিন্তু এই সাহিত্য শাস্ত্র গ্রন্থ থেকে পেয়ে থাকি, যেটার থেকে আমরা ধরে নিতে পারি যে সেই সময় শুধু যে গান হতো নাচ হতো তা না, তার সাথে আবহ সঙ্গীতের একটা বড় প্রভাব আমাদের এই বাংলায় ছিল, সেই নাট্যশাস্ত্রের কাল কি তারও আগে থেকে। এবং আমি কিছু আমার পরবর্তীকালে কিছু স্কাল্পচারও দেখাবো, যেগুলো বহু পুরনো খ্রিস্টপূর্ব 3য়-5ম শতকের ভাস্কর্য, যেখানে আমরা নিদর্শন পাই যে নট নটির সাথে এরকম স্কাল্পচার, যেখানে মৃদঙ্গ, বীণা, মুরলী সহযোগে বাজনদাররা রয়েছেন এবং নট নটিদের সাথে তারাও পারফর্ম করছেন, এরকম নিদর্শন রয়েছে, ছবিতেও আছে এবং ভাস্কর্যেও রয়েছে। তো এইটা গেল আমাদের শাস্ত্র বা সাহিত্যে কোথার থেকে আমরা এই আবহ সঙ্গীতের একটা ধারণা পাই, যে কি ধরনের যন্ত্র, কি ধরনের বাদ্যযন্ত্র, কি ধরনের সেই সময় রাগ রাগিনী ব্যবহার হতো, সাহিত্য থেকে কিন্তু বা শাস্ত্র গ্রন্থ থেকে আমরা সেই নিদর্শন পেয়ে থাকি। এবার এই শাস্ত্র মতে বা সাহিত্য মতের যে উদাহরণ আমরা পেয়ে থাকি, নর্মালি সবসময় আমরা সেগুলো দেখতে পাই না বা খালি চোখে দেখতে পাই না। তার কারণ অনেক সময় মূল স্রোতের ধারা থেকে এই আর্ট ফর্ম মাঝে মধ্যে হারিয়ে গেছে, বিভিন্ন কারণেই হোক, বৈদেশিক আক্রমণ হোক বা অর্থনৈতিক কারণ হোক, সামাজিক কারণ হোক, অনেক সময়তেই আমরা দেখি যে একটি মূল স্রোত কালের নিয়মে হারিয়ে যাচ্ছে। কিন্তু আবার বেশ কিছু বছর বা কিছু দশক বা কিছু শতাব্দী পর আবার তার একটি ছোঁয়া আমরা দেখতে পাই। কি করে? হারিয়ে যাওয়ার পর হঠাৎ করে তো আবার সেই নতুন সেইভাবে তো একটা আসতে পারে না, যদি কোনো সূত্র বা কোনো শিকড় বা কোনো রুট এরকম যদি না থেকে থাকে, তো যখনই কালের নিয়মে হারিয়ে গেছে কোনো আর্ট ফর্ম, তার একটা ক্ষয়িষ্ণু ধারা এই গুরু পরম্পরা লোকায়িত আর্ট ফর্মের মধ্য দিয়ে বেঁচে থাকে। আমাদের এই বাংলা বহু বৈদেশিক আক্রমণের শিকার, বর্গী আক্রমণ থেকে শুরু করে তুগলকি আক্রমণ, ইভেন আলেকজান্ডার তিনিও পর্যন্ত এই বাংলাকে আক্রমণ করেছিলেন তার এই ভৌগোলিক অবস্থানের জন্য। এত সুন্দর, এত রিচ, এত কালচারালি রিচ, মিনারেলসে রিচ, সব দিক থেকে বাংলা কিন্তু আক্রমণের শিকার হয়েছে। তো তাই জন্যে এই যে ট্র্যাডিশনাল আর্ট ফর্মস, যেগুলো সেই নাট্যশাস্ত্রের সময় থেকে চলে আসছে বা তার পরবর্তীকালে পণ্ডিত শুভঙ্করের সময় বা তার পরবর্তীকালে মঙ্গল কাব্যের সময়, এই যে একটা চলমান ধারা, সেটা মাঝে মাঝেই ব্যাহত হয়েছে। কেন হয়েছে? কারণ এই বৈদেশিক আক্রমণ বা অর্থনৈতিক কারণ, আক্রমণের কারণেই, অর্থনৈতিক কারণ, বিভিন্ন কারণ। কিন্তু তার
কিছু রেশ আমরা কিন্তু এই লোক পরম্পরা ধারার মধ্যে পেয়ে থাকি। সেই লোক পরম্পরা ধারার আজও কিছু কিছু এই গ্রাম বাংলায় কিন্তু বিরাজমান। কিছু কিছু কেন, প্রচুর, মানে প্রচুর 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 লোকনৃত্য, লোকনাট্য, লোকগীতি এই গ্রাম বাংলায় রয়েছে। এবং শুধু কি লোকনাট্য, লোকনৃত্য, লোকগীতি না, লোকবাদ্যও রয়েছে তার সাথে। এবার সেই লোকবাদ্যগুলো কিভাবে এসছে? শাস্ত্র মতে যে বাদ্যযন্ত্র পূর্ববর্তীকালে ব্যবহৃত হতো তারই একটা ক্ষয়িষ্ণু ধারা সেইখান থেকে এই লোকনাট্য, লোকনৃত্য, লোকগীতির মধ্যে রয়ে গেছে। তার বহু প্রমাণ আমরা পেয়ে থাকি। কিছু কিছু উদাহরণ দিচ্ছি, যেরকম পুরুলিয়ার ছৌ। আমার মা ডক্টর মহুয়া মুখার্জি এবং আমার বাবা পণ্ডিত অমিতাভ মুখার্জি সৌজন্যে আমার সৌভাগ্য হয়েছে এই গ্রাম বাংলার কিছু প্রত্যন্ত গ্রামে যাওয়ার, তাদের লোকনৃত্য, তাদের লোকগীতি, তাদের সাথে থেকে তাদের জীবন জীবিকা দেখার খুব কাছ থেকে এই সৌভাগ্য হয়েছে। তো সেরকমই শাস্ত্রীয় রাগ, রাগিনী, যেরকম আমরা আজকের দিনে শুনতে পাই, যেরকম ধরুন রাগ ইমন, রাগ ভূপালী, রাগ দুর্গা, ভৈরবী, বটদ্বীপ, যাই বলুন না কেন, এরকম বহু রাগ রাগিনী আমার শোনার সৌভাগ্য হয়েছে। সেই লোক পরম্পরা আর্ট ফর্মগুলোর মধ্যে যারা গাইছেন, যারা বাজাচ্ছেন, তারা হয়তো জানেনও না যে তারা ইমন গাইছেন বা তারা ভূপালী গাইছেন বা তারা টোরি গাইছেন, অথচ সেই সুর সেই গানের মধ্যে রয়েছে। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আচ্ছা আপনি এই সুরটা গাইলেন, এটা তো খুব ভালো লাগলো, এটা আপনি কি করে তৈরি করলেন এই সুর? বলছে, বাবু এটা তো আমরা তৈরি করিনি, এটা আমাদের বাপ দাদারা গেয়ে আসছে, আমরাও তাই গাইছি তার থেকেই শুনে শুনে। তো ভাবুন, একটা গান, সেটা তো উনিও গাইছেন, তার আগের প্রজন্মও গাইছে, তারও আগের প্রজন্ম হয়তো গাইছে, হয়তো একটু অপভ্রংশ হয়েছে বা সুরের একটু চলনের পরিবর্তন হয়েছে, কিন্তু মেন ভাব বা মেন যে চলন, সেই জিনিসটা কিন্তু রয়ে গেছে আজও। যেরকম একটি গান, যখন মহিষাসুর মর্দিনী আমাদের পুরুলিয়ার ছৌয়ের একটি খুবই উল্লেখযোগ্য একটি পালা, তো সেখানে যখন গণেশ আসছেন, গণেশ এসে আত্মপ্রকাশ করছেন, সেই সময় একটি গান হয়। একটু গানটা শুনুন। চতুর্ভুজ প্রহরণ মুশিক বাহন, সকল সিদ্ধিদাতা হর গৌরীর নন্দন, নমো নমো নারায়ণ, নমো নমো গজানন। তো আমরা যদি একটু গভীরভাবে দেখি, তো এই গানটার মধ্যে রাগ ইবনের একটা প্রভাব রয়েছে। চতুর্ভুজ প্রহরণ মুশিক করিমা মুশিক বাহন। হ্যাঁ, তো আমি এখন ইমন রাগ আমরা যদি দেখি, তো তো ইমন রাগের এই ছোঁয়া আমরা কিন্তু এই ইমন রাগের এই ছোঁয়া কিন্তু আমরা এই পুরুলিয়ার ছৌ নাচের গানে পাই।
আরো গান আছে এরকম, ইমন রাগ রয়েছে, একটি মুর্শিদি গান যা গ্রাম বাংলায় প্রচলিত। কাছে নেও না দেখা দেও না আর কত থাকি ভোরে, কাছে নেও না দেখা দেও না আর কত থাকি ভুলে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। তো এইরকম মুর্শিদি গানেও গ্রাম বাংলার আমরা কিন্তু ইমনের একটা প্রচ্ছন্ন ছোঁয়া পাই। তেমনি ভূপালী রাগ, ভূপালী আপনারা যদি ঝুমুর গান শোনেন, ঝুমুর গানে এই ভূপালীর প্রভাব প্রচুর। যেরকম ধরুন ঝুমুরের সুর আমাদের সবার মধ্যেই আছে। তো তো ঝুমুর গান যদি আমরা দেখি, তো এই ঝুমুর গানের সুরে ভূপালীর অনেক প্রভাব আমরা লক্ষ্য করতে পারি। সেরকম মাঝ ভাইন্ডারি গান আছে, হ্যাঁ, লাইন ছাড়া চলে না রেলগাড়ি বাবা ভান্ডারি, লাইন ছাড়া চলে না রেলগাড়ি বাবা ভান্ডারি, ভান্ডারিতে আজ খুবই কারবার বাবা ভান্ডারি, লাইন ছাড়া চলে না রেলগাড়ি। তো এরকম লোকগানে এরকম বাবা ভান্ডারির গান, তার মধ্যে আমরা কিন্তু এই ভূপালী রাগের প্রভাব আমরা দেখতে পারি। এছাড়া আমাদের গ্রাম বাংলায় রয়েছে একটা সঙ্গীত, আমাদের বাংলার যে সঙ্গীত তার উপর একটা বৃহৎ অংশে প্রভাব যার রয়েছে তা সেটা হচ্ছে কীর্তন। তো এই কীর্তনে আমরা বহুলভাবে খাম্বাজ রাগের প্রভাব আমরা দেখতে পাই। কীর্তনে পাগল পাগল সবাই পাগল, তবে কেন পাগল খুঁটা, দিল দরিয়ায় ডুব দিয়া দে, পাগল বিনে ভালো কেডা। তো কীর্তনেও আমরা খাম্বাজের প্রভাব পাই। মলা মুন্সির গানেও কিন্তু আমরা এই খাম্বাজের প্রভাব দেখতে পাচ্ছি। এছাড়া রাগ কাফি, তারও প্রভাব রয়েছে আমাদের গ্রাম বাংলার গানে। যেরকম হাসন রাজার গানে পাই, আগুন লাগাইয়া দিল করে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে। তোড়ি রাগের প্রভাব আমরা পাই। বাংলাদেশের এক প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী বারী সিদ্দিকী, তার একটি গানে আমরা এই তোড়ি রাগ পাই। শুধু তার কেন, অসংখ্য ছড়ি আছে। একটি উদাহরণ দিচ্ছি, রজনী হোসনায় অবসান, আজ নিশীথে আসতে পারে আমার বন্ধু কালা চাঁদ, রজনী হোসনায় অবসান, আজ নিশীথে আসতে পারে আমার বন্ধু কালা চাঁদ। তো এই গানটি উপর তোড়ি রাগ একদম ভরে ভরে রয়েছে। তো রাধা আর কৃষ্ণের উপরের এই পদ, তার মধ্যে তোড়ি রাগের ছোঁয়া। বিলাবল বা মিশ্র বিলাবল এর অসংখ্য, যেরকম
সত্য পথে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না, জাত গেল বলে এ কি আজব কারখানা। বা মিশ্র বিলাবল যদি আমরা দেখি এই গানটি, তিলেক দাঁড়াও তোমায় দেখি গো নাগর, তিলেক দাঁড়াও তোমায় দেখি, আজি ত্রিভঙ্গ হইয়া মুরলি বাজাও হে, যখনই যাইবে গো জলে হে নাগর, তিলেক দাঁড়াও তোমায় দেখি, তিলেক দাঁড়াও তোমায় দেখি হে নাগর, তিলেক দাঁড়াও তোমায় দেখি। আর রাগ পিলু, খুবই একটি জনপ্রিয় বাউল গান, রাধারমন, পণ্ডিত রাধারমন তার রচনা। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া। তো এরকম বহু বহু রাগের, যা বর্তমান কালে ছিল, পূর্ববর্তী কালেও ছিল, তার একটা যোগ মেলবন্ধন আমরা কিন্তু এই লোকনাট্য, লোকগীতি, লোকনৃত্য, এই গুরু পরম্পরা, লোকায়ত ভাবধারার থেকে আমরা পেয়ে থাকি। তো গৌড়ীয় যে সঙ্গীত বা গৌড়ীয় যে আবহ সঙ্গীত মূলত পূর্ব ভারতীয়, উত্তর পূর্ব ভারতীয় এবং উত্তর ভারতীয় এই সঙ্গীত রীতি তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। উত্তর ভারতীয় রীতির যা রাগ, রাগ সঙ্গীত, তাল, তার প্রভাব গৌড়ীয় নৃত্যের, গৌড়ীয় সঙ্গীতে আমরা দেখতে পাই। তেমনি ভাবে বাংলার নিজস্ব তাল, বাংলার নিজস্ব রাগ, তারও প্রভাব কিন্তু আমরা এই গৌড়ীয় সঙ্গীতে, গৌড়ীয় নৃত্যে আমরা দেখতে পাই। বাংলার নিজস্ব রাগ শুদ্ধ বঙ্গাল, নামেই আপনারা দেখতে পাবেন শুদ্ধ বঙ্গাল। এই রাগ কিন্তু বাংলার নিজের, এটা ভারতে কোথাও নেই। এই শুদ্ধ বঙ্গাল রাগ আমরা সঙ্গীত দামোদর, সঙ্গীত রত্নাকর এর উল্লেখ আমরা পেয়ে থাকি। রাঢ় অঞ্চলের যে ঝুমুর গান, তা আধারিত হয় মূলত এই শুদ্ধ বঙ্গাল রাগে। প্রচুর গান এই শুদ্ধ বঙ্গাল রাগে আধারিত। তো শুদ্ধ বঙ্গাল রাগটা যদি আমরা দেখি যে ওর চলনটা কিরকম, তাহলেই আপনারা ধরতে পারবেন যে এই রাঢ় বাংলার যে ঝুমুর, সেটা কতটা এই রাগ দিয়ে ইনফ্লুয়েন্স। হ্যাঁ, তো ঝুমুরের সুরের সাথে এই শুদ্ধ বঙ্গাল অঙ্গাঙ্গিভাবে জড়িত। আরো আছে, বিলাবল তো আছেই ঝুমুরের সুরে। আরো একটি রাগ মিশ্র বঙ্গাল, খাঁটি বাংলার রাগ। এর উল্লেখ, এর গান গ্রাম বাংলায় অজস্র ছড়িয়ে আছে। যেরকম একটি শিবের গান, শিবাই নাচে রে, মুখেতে গীত গাহে, হাতে তালি দিয়া কিং করে গীত গাহে। দেখুন এখানেও তালির কথা বলেছে, যে একটা
বাদ্যযন্ত্র হিসাবে সেটাকে ইউজ করছে শিবের গীতের সাথে। হাসিতে খেলিতে চলিতে রঙ্গ, নন্দী মহাকাল বাজায় মৃদঙ্গ। হাসিতে খেলিতে চলিতে রঙ্গ, নন্দী মহাকাল বাজায় মৃদঙ্গ। তো এখানেও এই গানের মধ্যেই বলা আছে মৃদঙ্গ বাজছে, তাল বাদ্য বাজছে, তার সাথে গান হচ্ছে শিবের গীত, শিবই গাইছেন, তার সাথে নন্দী ভৃঙ্গি বাজাচ্ছেন এবং নাচছেন। হ্যাঁ, তো আরো আছে ওরে সরানন কেন রন কেন রন করো অকারণ, এখনই পাঠাবো তারে জমেরি ভুবন। ওরে সরানন কেন রন করো অকারণ। কার্তিক, তার উপরে এই গান, অথচ মিশ্র বঙ্গালে আবদ্ধ। তো এরকম ভৈরবীর উদাহরণ তো ভুরি ভুরি। আমরা যদি লালন সাইয়ের গান শুনি সেখানে ভৈরবীর প্রভাব রয়েছে, বিভিন্ন বাউলাঙ্গের গান শুনি সেখানে ভৈরবীর প্রভাব রয়েছে। যেরকম এই গানটি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। তো বাংলায় এইরকম বিভিন্ন রাগ সঙ্গীতের প্রচুর প্রভাব আমরা পেয়ে থাকি, যেরকম কিন্তু আমি জানি না যে আর অন্য কোনো প্রদেশে এত ব্যাপক প্রভাব রয়েছে কিনা এই আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে, যার উপর আধার করে দাঁড়িয়ে আছে আমাদের বিভিন্ন শাস্ত্রীয় গীতি, শাস্ত্রীয় নৃত্য এবং প্রভৃতি। রাগ দেশ তো শ্যামা সঙ্গীতে আমরা এই রাগ দেশের প্রভাব পাই। একটি গান আপনারা হয় শুনেই থাকবেন, বড় ধুম লেগেছে হৃদ কমলে, বড় ধুম লেগেছে হৃদ কমলে। তো এরকম বহু উদাহরণ রয়েছে যেই বাংলার যে গানে আমরা এই শাস্ত্রীয় উপাদান পেয়ে থাকি, যার উপর মূলত আমাদের গৌড়ীয় সঙ্গীত দাঁড়িয়ে আছে, গৌড়ীয় নৃত্য দাঁড়িয়ে আছে। আর কি, তালের জাতি, যে তালে গানটি হচ্ছে সেই তালটির ক্যারেক্টারিস্টিক্স, তালের জাতি। মূলত জাতি হয় একাকী, পক্ষিণী, তিস্র, চতুস্র, খণ্ড, মিশ্র, সংকীর্ণ। ওকে, তো এই 7 রকমের জাতি, যার পারমুটেশন কম্বিনেশনে কিন্তু আমাদের পুরো তাল সিস্টেমটা গড়ে উঠেছে, রিদিম ছন্দ সিস্টেমটা গড়ে উঠেছে। তো এই বিভিন্ন বিভিন্ন তালের জাতির এই নিদর্শনও কিন্তু আমাদের এই গ্রাম বাংলার প্রচুর লোকায়ত গানে কিন্তু ছড়িয়ে আছে, যার উদাহরণ আমরা শাস্ত্রে পাই। যেমন 3 মাত্রা, তিসরা, 3 মাত্রা, 1 2 3 1 2 3। তো জাতি আমরা কিরকম করে বুঝতে পারবো? 3 মাত্রা মানে 1 2 3 1 2 3 1 2 3 1 2 3
1 2 3 1 2 3 তিসরা জাতি প্রীতি করিলাম সাগর ছেচিলাম মানিক পাওয়ার আসে তিসরা চার মাত্রা চতুস্র 1 2 3 4 1 2 3 আমার ঘরের চাবি চাবি পরের হাতে রে আমার ঘরের চাবি খণ্ড 5 মাত্রা 1 2 1 2 3 1 2 3 4 5 সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখি তা না 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 জাত গেল বলে খণ্ড জাতির উপরে গান 7 মাত্রা বাঁচবো রে আমরা বাঁচবো রে বাঁচবো ভাঙা বুকের পাঁজর দিয়া নয়া বাংলা গড়ব 1 2 3 1 2 3 4 তো 7 মাত্রা আজ হোলি খেলবো মোরা তো এই গানগুলোর 7 মাত্রা এই জাতির উপরে আধারিত 9 মাত্রা তো আমি কেন এই কথাগুলো বলছি কারণ আমাদের গৌড়ীয় সঙ্গীত বা গৌড়ীয় আবহ সঙ্গীতেও এই জাতির প্রয়োগ রয়েছে এই রাগ রাগিনীর প্রয়োগ রয়েছে তো এই গৌড়ীয় সঙ্গীত বা গৌড়ীয় নৃত্যে ব্যবহৃত রাগ তাল যে কোনো কারণ ছাড়াই চলে এসছে সেইটা না আমাদের গ্রাম বাংলা বা পুরো আমাদের এই বঙ্গদেশেই এর প্রচলন ছিল যখন মূল স্রোত থেকে হারিয়ে গেছে ক্ষয়িষ্ণুভাবে এর প্রচলন ছিল আবার পুনরুদ্ধারের কাজে সেইটাকেই ব্যবহার করা হয়েছে নৃত্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে সঙ্গীতের ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে 9 মাত্রা আমাদের 9 মাত্রার উদাহরণ এটা খুব ইন্টারেস্টিং আমি জানি না আপনারা দেখেছেন কিনা লক্ষণের শক্তিশীল বলে এখন ইন্টারনেটেও আছে সত্যজিৎ রায়ের একটি ডকুমেন্টারি আছে লক্ষণের শক্তিশীল তো ওইখানে রাবণের রথ আসছে তো রাবণের রণসজ্জা তার উদাহরণ মানে তার বর্ণনা রামকে দিচ্ছেন রামের ভূমি চরিত্রে অভিনয় করেছিলেন হচ্ছে সৌমিত্র চ্যাটার্জি আর তাকে উদাহরণ দিচ্ছেন যে আসিছে রাবণ বাজে ঢক্ক ঢোল মহা ধুমধাম মহা হট্টগোল তো এই গানের যে সিকোয়েন্স সেইটা তৈরি করা হয়েছিল 9 মাত্রায় ঠিক আছে আমি জানি না আর কোনো প্রদেশে আমাদের এরকম 9 মাত্রার কোনো লোকগান আছে কিনা বা আমাদের কন্টেম্পোরারি গান আমি শুনেছিলাম সাউথ ইন্ডিয়ান যে দাক্ষিণাত্য যে তাল পদ্ধতি বা সাউথ ইন্ডিয়ান কর্ণাটিক মিউজিক সেখানে রয়েছে তার উপর আধারিত তারা রাগ রাগিনী গীতি তারা পরিবেশন করেন কিন্তু এছাড়া আর অন্যান্য প্রদেশে এরকম জনজীবনের বা এরকম সাহিত্যে বা এরকম গানে এরকম 9 মাত্রার একদম ডিরেক্ট ইনফ্লুয়েন্স আর কোথায় আছে আমি জানি না এরকম গানটি ছিল আমার যদ্দূর মনে পড়ছে আসিছে রাবণ বাজে ঢক্ক ঢোল মহা ধুম ধাম মহা হট্টগোল এরকম আছে তো এই জিনিসটা করা হয়েছে 9 মাত্রার উপর আধার করে কেউ প্রশ্ন করবেন কি আমি বুঝতে পারছি না নাকি আমি শেষ করে নেব আগে অ্যাকচুয়ালি স্যার কোশ্চেন আনসারটা আমাদের লাস্টে হচ্ছে তো আপনি এটা কন্টিনিউ করুন আমি করে তারপর যদি প্রশ্ন থাকে আমি দেখছি
প্রশ্ন নেই নবচাল, রবি ঠাকুরের নবচালও আছে। এক্সকিউজ হ্যাঁ, মি, হ্যাঁ, হ্যাঁ। একটু রবি এক্সকিউজ মি ঠাকুরের নবচালও স্যার, আছে মাত্র। আচ্ছা আচ্ছা। হ্যালো স্যার কোয়েশ্চেন আহ, আনসার আমরা নেব, এন্ডে নেব, আপনি প্লিজ আচ্ছা, ঠিক আছে, কন্টিনিউ ঠিক করুন, আছে। নাহলে ইয়েটা নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, 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 কন্টিনিউটি। ঠিক আছে। ওকে, ওকে, আমি কন্টিনিউ করছি। হ্যাঁ, তো এই কথাগুলো বললাম তার কারণ হচ্ছে, এখন আমি যে দিকটি আলোচনা করছি সেটা হচ্ছে গৌড়ীয় নৃত্য বা সঙ্গীতের মার্গ। মার্গ মানে হচ্ছে পথ, মানে এই গৌড়ীয় নৃত্য বা সঙ্গীত এটি সাধনার একটি পথ থাকে। তো শুরু থেকে শেষ অবধি এই যে জার্নি, তার কত স্তর অতিক্রম করতে হবে সেটাই হচ্ছে মার্গ। যেরকম গৌড়ীয় নৃত্যের বা গৌড়ীয় সঙ্গীতের মার্গের প্রথমেই আসে হচ্ছে বন্দনা। হ্যাঁ, গুরুকে বন্দনা করি, দেবতাকে বন্দনা, এবং আসরে উপবিষ্ট দর্শক তাদেরকে বন্দনা, ভূমি বন্দনা, আকাশ বন্দনা। তো এই বন্দনা ও মঙ্গলাচরণ। হ্যাঁ, তো গৌড়ীয় যে মার্গ, গৌড়ীয় নৃত্যের বা সঙ্গীতের মার্গ, সেখানে অনেক রকমের বন্দনা কিন্তু আছে। যেরকম ধরুন সরস্বতী বন্দনা বা গণেশ বন্দনা, ভক্তিমূলক ইনভোকেটরি ডান্স বা ইনভোকেটরি মিউজিক। সরস্বতী বন্দনা, এই সরস্বতী বন্দনা আমাদের মিশ্র বঙ্গাল রাগের উপর তৈরি, আধারিত। ধবল কমল পরে রে, ওকে বিহরে আমরি, বিমল রজত তনু সুষমা সুন্দরী, হেরি কি রূপ মাধুরী। তো এই সরস্বতী বন্দনা গৌড়ীয় নৃত্যের যে সঙ্গীত, তা কিন্তু মিশ্র বঙ্গাল রাগের উপর আধারিত। এছাড়া রয়েছে গণেশ বন্দনা। গণেশায় নম নমঃ, আদি ব্রহ্ম নিরূপম, পরম পুরুষ পরাৎপর হে হে। এবং এই টেক্সট, যে সরস্বতী বন্দনা বা গণেশ বন্দনা, এর যে টেক্সট বা বাচি, এগুলো কিন্তু একদম বাঙালিরই রচনা, একদম বঙ্গদেশের একজন রচয়িতারই রচনা। যেমন গণেশ বন্দনা রচনা করেছেন অন্নদামঙ্গল, ভরতচন্দ্র রায়গুণাকর, তার রচিত অন্নদামঙ্গল কাব্য থেকে আমরা পাই। এরপর বন্দনার পর শুদ্ধ নৃত্য। শুদ্ধ নৃত্য যাতে অভিনয়ের প্রভাব কম থাকবে এবং তাল সম্পৃক্ত এবং আলাপ সম্পৃক্ত শুদ্ধ নৃত্য, তাকে গৌড়ীয় নৃত্যের মার্গে বলা হচ্ছে আলাপচারী। তো এইখানে এই রকম যে আলাপচারী, তাতে এই আবহ সঙ্গীতের প্রভাব অনেকাংশে দেখা যায়, রাদার দেন কোনো স্তুতি নৃত্য বা বিরোধ নৃত্য সেইগুলোর থেকে। কারণ এইটি পরিপূর্ণভাবে তাল এবং আলাপ সম্পৃক্ত নৃত্য। এখানে বিভিন্ন ধরনের জ্যোতি আসছে, বিভিন্ন ধরনের রাগের চলন, তার বিভিন্ন ধরনের ফ্রেজেস ইউজ করা হচ্ছে। ওকে, যেরকম আলাপচারী রয়েছে কৃষ্ণ আলাপচারী। কৃষ্ণ আলাপচারী আধারিত হচ্ছে দেশ রাগে। এটি গ্রহণ করা হয়েছে গোবিন্দ লীলামৃতম থেকে, কৃষ্ণদাস কবিরাজের। তো তালের সাথে এই আলাপের সংযোগ কি করে এই নৃত্যের মাধ্যমে প্রকাশ পাচ্ছে,
আলাপের জ্যোতি, আর তার সাথে সরগম। যেরকম জ্যোতি, এই আলাপচারী আধারিত হচ্ছে আমাদের বাংলার তাল দাস পাহাড়ি, দোজো তাল আড়াদাস পাহাড়ি 12 মাত্রার, তার উপরে যেমন ঝা গুড়গুড় দা ঘি নে তা খে না, ঝা গুড়গুড় দা ঘি নে তা খে না, ঝা ঝা তে টে টে টে। তো 4 4 4, তো এই 12 মাত্রা। তো এখানে জ্যোতি এই 12 মাত্রার উপরে বিভিন্ন আঙ্গিকে ব্যবহার করা হয়েছে এই তালকে। যেরকম ঝা খে নে ঝে রে খে নে ঝা, তা খে নে তে রে খে নে তা, ঝা ঘি না তা ঘি না, 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 জেরে গেনে ঝা জেরে গেনে ঝা জেরে গেনে ঝা, জেরে গেনে ঝা জেরে গেনে ঝা জেরে গেনে ঝা, জেরে গেনে ঝা জেরে গেনে ঝা জেরে গেনে ঝা সারে। তো এই সাথে কিভাবে সরগমটা মিলছে এবং তার সাথে কি করে নাচটা চলছে সেটা আপনাদের একটু দেখাই। প্রথমে একটু বোলটা বলার জন্য আমি আমার বাবা শ্রদ্ধেয় অমিতাভ মুখার্জিকে একটু আমন্ত্রণ করছি, নালে হ্যাঁ। ঝা কি না তা কি না, ঝা কি না তা কি না, ঝাগি না তা কি না, ঝাগি না তা কি না, তিন তাকি ঝা, তিন তাকি ছেড়ে গেলে তেলে গেলে ঝা। এইভাবে এর সাথে নাচের চলনও ঠিক এইভাবেই হচ্ছে। তো দেশ রাগ এবং তার সাথে দোজো তালের মিশ্রণ। এছাড়া ভূপালী রাগ আধারিত আমাদের গৌড়ীয় নৃত্যের, গৌড়ীয় সঙ্গীতের আরেকটি আলাপচারী আছে, যেটিকে বলরাম আলাপচারী। এটি রূপক তালে আধারিত, কিন্তু এই রূপক তাল কিন্তু চিরাচরিত 7 মাত্রার রূপক তাল না, এটি বাংলার রূপক তাল। কীর্তনে ব্যবহার করা হয় 6 মাত্রার রূপক তাল। নৃত্য বলদেব বিপুল পুলকিত প্রতি অঙ্গ ভরত হিতহি বিবিধ তাল। 6 মাত্রার আধারিত ভূপালী রাগে। এছাড়া রয়েছে শিব আলাপচারী, যেটি খাঁটি বাংলার রাগ শুদ্ধ বঙ্গাল এবং খাঁটি বাংলার তাল ব্রহ্ম তাল, তার উপরে আধারিত 28 মাত্রার তাল ব্রহ্মতাল। শুদ্ধ বঙ্গাল রাগে রে চকই রঙ্গ হরইত্র নৃত্যতং বেক্ষ শঙ্করং সারে সা ধা পা মা পা রে মা পা রে গা রে সা গা রে মা পা মা পা ধা ধা। তো আলাপচারীর পর মার্গে এরকম পরপর আসছে স্তুতি নৃত্য। যেরকম গৌড়ীয় নৃত্য বা সঙ্গীতের স্তুতি, অম্বিকা স্তুতি, এটিও দেশ রাগে আধারিত। দেশ রাগে জয় মা অম্বিকে ত্রিলোক পালিকে কিংশুক মালিকে হর মনোমোহিনী। চৌতাল সম্পৃক্ত রাগ দেশ আধারিত। এছাড়া রয়েছে নামাবলী নৃত্য,
শিব নামাবলী নৃত্য অন্নদামঙ্গল থেকে আমরা পাই, যেখানে যার রচনাই হচ্ছে শুধু নাম নিয়ে, যেরকম শিব নামাবলী, শিবের নাম গান করা, জয় শিবেশ শঙ্কর বৃষদ ভজেশ্বর মৃগঙ্ক শেখর দিগম্বর। এবং বাংলার তাল দাস পাহাড়ি ৮ মাত্রা এর উপরে নিবদ্ধ। এবং এর লিরিক্সটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন শুধু শিবের নামই রয়েছে, জয় শিবেশ শঙ্কর বৃষদ ভজেশ্বর মৃগাঙ্ক শেখর দিগম্বর শ্মশান নাটক বিষাণ বাদক, সব শিবের নাম, তাই দিয়ে পুরো একটি গাথা নামাবলী। অষ্টকম ৮টি পদ নিয়ে যে গান তৈরি হয়েছে, তার মধ্যে আছে চৈতন্য অষ্টকম। এখানে বিভিন্ন রাগ মিলিত হয়েছে এই চৈতন্য অষ্টকম, তাই জন্য রাগ মিশ্র বলা হচ্ছে, বিভিন্ন রাগের মিশ্রণ। যেরকম উজ্জ্বল বরণ গৌর দেহম বিলসিত নীলবধি ভাব বিদেহম। এখানে ভীমপলষ্টির ব্যবহার করা হয়েছে। ৮টা পদ, এইটি প্রথম পদ। দ্বিতীয় পদ গদ গদন্তর ভাব বিলাসম দুর্জন তর্জন নাদ বিকারম। এখানে পিলু রাগ ব্যবহার করা হয়েছে। আরেকটি পরের পদ, তারপরের পদ অরুণম্বর ধর চারু কপোলম ইন্দু বিনিন্দিত নখচয় রুচিরং। আহির ভৈরব ইউজ করা হয়েছে। তারপর চঞ্চল চারু চরণ গতি রুচিরং মন্দির রঞ্জিত পদযুগ মধুরং। এখানে ভূপালী ব্যবহার করা হয়েছে। তো এই অষ্টকম ৮টা পদ নিয়ে রচিত। চৈতন্য অষ্টকম সার্বভৌম ভট্টাচার্য রচিত এই চৈতন্য অষ্টকম। শিবাষ্টকম আছে ব্যাসদেব রচিত, মহাকবি ব্যাসদেব, আদি শঙ্করাচার্য রচিত শিবাষ্টকম, আহির ভৈরব রাগে আধারিত। প্রভু মীশ মনীষ মশেষ গুণং গুণহীন ললিত বরণাভরণ। দুঃখিত, আমি একটু লিরিক্সটা ভুলে গেছি। তারপর বিরুৎ নৃত্য বা গুণাবলী, গুণকীর্তন করে সেই ধরনের সঙ্গীত বা নৃত্য। দশ মহাবিদ্যা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কালিদাস রচিত দশ মহাবিদ্যা। সেখানে 10টি মহিমা বর্ণনা করা আছে এবং এই 10টি মহিমা 10টি আলাদা আলাদা রাগে বর্ণনা করা হয়েছে এই গৌড়ীয় সঙ্গীতে। যেরকম কালীর মহিমা বর্ণনা করা হয়েছে ভূপালী রাগে। সবারূঢ়ং মহাভীবং ঘোরদংষ্ট্রং বরপ্রদং হস্তযুক্তং ত্রিনেত্রং চ কপালকালিকাকরং। ভূপালী এবং 7 মাত্রা তাল দোঠুকি। তো তালের জাতি বলেছিলাম, সেই 7 মাত্রা এইখানে প্রয়োগ করা হয়েছে। শিবরঞ্জনী, তারার বর্ণনা করা হয়েছে শিবরঞ্জনী রাগের মাধ্যমে। ভীমলম্বোদরা ব্যাঘ্র চর্ম পরা খর্ব আকৃতি বামানি বৃন্দমালিনী শিবরঞ্জনী। তো এরকম ষোড়শী, তার বর্ণনা করা হয়েছে নেহারো তার পাশে কি জ্যোতি ভাসে।
বাগেশ্রী রাগে। তো এইরকম রয়েছে শিব মহিমা। এই বিরুৎ নৃত্যের আরেকটি মার্গ আমার বিরুৎ নৃত্যের আন্ডারে পড়ছে শিব মহিমা। শিব ভগবান শিব, তার মহিমা সম্বন্ধিত পঞ্চ মহিমা বলতে গেলে সীতানাথ আচার্যের লেখা, ভবপ্রীতানন্দ ওঝার লেখা এরকম একটি মহিমা অর্ধনারীশ্বর, আমরা সবাই খুব পরিচিত অর্ধনারীশ্বর। তো ভবপ্রীতানন্দ ওঝার রচিত একটি খুব সুন্দর পদ, তার সেটা মালকোষ রাগে আধার করে তৈরি হয়েছে আমাদের গৌড়ীয় নৃত্যের অর্ধনারীশ্বর, এই শিবের একটি মহিমা। অর্ধবক্ষ পরিসর অর্ধে পীর পয়োধর বাঘাম্বর রক্তাম্বর আবরিছে কোটিতে। তো মালকোষ আধারিত তাল, দোটুকি, সাত মাত্রা এরকম। তো এই তালের জাতীয় এই গৌড়ীয় সঙ্গীতে প্রবলভাবে প্রয়োগ করা হয়েছে, বিভিন্ন বিভিন্ন জাতিকে বিভিন্নভাবে প্রয়োগ করা হয়েছে। যেরকম বাংলার তাল ঝুরঝুটি, এটি আমাদের তিস্র জাতির সাথে সাদৃশ্যপূর্ণ। যেরকম তিস্র জাতি মানে 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। ঝুরঝুটি তালটা যাচ্ছে ঝা ঝা ঝি না ঝি নি ঝা ঝি নি ঝে না তা তা তি না তি নি তা তি নি তে না। তেমনি 4 মাত্রার সেই জাতির সাথে আমাদের যাচ্ছে হচ্ছে দাস পাহাড়ি তাল। ঝা গুড়গুড় দা ঘি নে দা খে না, ঝা গুড়গুড় দা ঘি নে দা খে না। 5 মাত্রার সাথে যাচ্ছে আমাদের ঝাপতাল। ঝা গে ঝা ঘি না তা খে তা খি না। 5 মাত্রা 1 2 3 4 5 1 2 3 4 5। 7 মাত্রার সাথে যাচ্ছে দোঠুকি। ধি ই ইন ধি ইন ধা তা খুর 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 তি ইন তা। 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7। 9 মাত্রা, 9 মাত্রার প্রচুর এরকম উদাহরণ আছে তালের, যেমন বিষম সংকট রয়েছে, তারপর আমাদের কাছে রয়েছে বীর বিক্রম। সেটা হচ্ছে এরকম ভাবে যাচ্ছে খিতা তাং খিতা তাং খিতাকি খিতা তাকি তাং। 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9। তো এইরকম বহু কি বলবো এলিমেন্টস প্রয়োগ করা হয়েছে। শুধু যে শাস্ত্র থেকে দেখে তা না, তার সাথে সাহিত্যের রয়েছে, তার সাথে রয়েছে হচ্ছে গুরু পরম্পরা, লোকহিত ধারা। আর কি বাদ্যযন্ত্র ব্যবহার করা হবে, কি ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করা হবে, সেটা যেরকম শাস্ত্র গ্রন্থে মেনশন করা রয়েছে, তেমনি আমাদের প্রাচীন বাংলার মন্দির গাত্রে অসংখ্য, এবং শুধু মন্দির গাত্রে নয় চিত্রকলাতেও অসংখ্য উদাহরণ রয়েছে যেখানে কি কি বাদ্যযন্ত্র ব্যবহার করা হতো। নর্তকীদের সাথে যেরকম ছেলেরা বাদ্যযন্ত্র বাজাচ্ছে, তেমনি মেয়েরাও বাদ্যযন্ত্র বাজাতে পটু ছিল, সেরকম নিদর্শন আমরা কিন্তু মন্দির গাত্রে পাই। তেমনি চিত্রকলাতেও পাই, বিভিন্ন দেবদেবীর হাতে বিভিন্ন বাদ্যযন্ত্র। যেরকম আমার ল্যাপটপটা কাজ করছে না, তো আমি ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ার করে কিছু স্কাল্পচার আমি দেখাবো ভেবেছিলাম, কিন্তু সেটা তো সম্ভব হচ্ছে না। তো মোবাইল থেকে আমি যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন বাদ্যযন্ত্রের যে উল্লেখ রয়েছে এই আমাদের গ্রাম বাংলার বিভিন্ন মন্দির গাত্রে, গুহায়, চিত্রকলায়। চন্দ্রকেতু গড় থেকে এই কালচারটি পাওয়া যায়। এখানে
হার্প মানে তৎবাদ্য নিয়ে বাদ্যযন্ত্রী শিল্পী দাঁড়িয়ে আছেন, নর্তকী দাঁড়িয়ে আছেন। তারা নর্তনেও পটু ছিলেন এবং বাদ্যযন্ত্রেও পটু ছিলেন এবং গীতেও পটু ছিলেন। এছাড়া আরো এই যে আমরা দক্ষিণ ভারতে ঘাটাম বাদ্য দেখি, কিন্তু আমাদের বাংলাতেও কিন্তু এই মৃৎ বাদ্যের উল্লেখ কিন্তু আমরা এই স্কাল্পচার থেকে পাই। ঠিক আছে, এটা ফার্স্ট সেঞ্চুরি মানে কত পুরনো। এই যে আরো উদাহরণ ঘটবাদ্য বাজানোর। বিষ্ণুপুর শ্যামরায়ের মন্দির থেকে, আমরা বিষ্ণুপুর বেড়াতে যাই, সেখানে শ্যামরায়ের মন্দিরের গাত্রে এই নর্তকীর মৃদঙ্গ বাজানোর আমরা উল্লেখ পাই। এই যে বিশেষভাবে উল্লেখ্য বীণার উল্লেখ পাই আমরা মন্দির গাত্রে, যে ততবাদ্য সুশির বাদ্য নিয়ে বাজাচ্ছে নাচছে, শুধু যে দাঁড়িয়ে বাজাচ্ছে তা না, বাজিয়ে বাজিয়ে নাচছে, তার উল্লেখ পাচ্ছি আমরা ছড়ার উপর। এবার দেখুন চিত্রকলা, বাংলার চিত্রকলা। শিবের হাতে শিঙা, তো এই গানটি একবার ভাবুন, বলদে চড়িয়া শিবে শিঙায় দিলা হাত, সিংহাসনী মর্তেতে বাজিয়া উঠল ঢাক। তো শিঙা ঢাক, তো এরকম লোক কথাই আমরা পাচ্ছি বাদ্যযন্ত্রের কথা। এটি চৈতন্যদেবের কীর্তন, সেখানে যে খোল বাজানো হচ্ছে তার প্রমাণ। আমি বুঝতে পারছি যে একটু অসুবিধা হচ্ছে, স্ক্রিন শেয়ার করতে পারলে ভালো হতো, কিন্তু যাই হোক। এই যে আরেকটি কীর্তন, নাম কীর্তন রাসযাত্রা, তাতে খোলের প্রভাব। আর এই মোটামুটি আমার অভিজ্ঞতা এই গৌড়ীয় সঙ্গীতের উপরে। আর আমি শেষ করতে চাই একটি